জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্তকরণ ও তারা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা তদন্ত করতে ৫ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্ট গুম হওয়া পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা ইলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন। আমাদের নেতা যদি ফিরে না আসেন, আল্লাহ না করুক, সিলেটের প্রতি ইঞ্চি মাটি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারতের সীমান্তের কাছ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে ইলিয়াস আলীকে। প্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে কিন্তু উদ্ধার করেছে সেনাপ্রধান, এমনটাই জানিয়েছে সেনাবাহিনীরা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সব কিছু আপনারা দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন ডক্টর ইউনূস ভারতের সীমান্ত রক্ষীদেরকে কেমন হুঙ্কার দিয়ে কথা বলেছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে জাহিরটাকে কী কী বলেছে সেই বিষয়গুলো দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্য হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। বছর পরে তিনি আজকে গুম ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসেছেন। আমি আজকে গণমাধ্যমের সামনে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, তদন্ত কমিটি করাটাই যথেষ্ট নয়। এই তদন্ত কমিটি একই সাথে এই গুমের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। এই গুমের ব্যাপারে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি, যারা প্রধান নির্দেশ দানকারী, সরকার প্রধান থেকে শুরু করে র্যাব, পুলিশ সহ গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাদের কমান্ড রেসপন্সিবিলিটি আছে, যাদের প্রধানের দায় দায়িত্ব আছে, তাদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদের কাছে জবাবদিহিতা চেয়ে তাদেরকে আইনের আদালতে তারা যেন সোপর্দ হতে পারেন। তদন্ত কমিটির এখতিয়ারের মধ্যে এই বিষয়টা সুনির্দিষ্টভাবে যুক্ত করা দরকার। আরেকটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা ৫ তারিখের পরে নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে, যোগ্যত্থান তৈরি হয়েছে, একটা গণতান্ত্রিক বিপ্লবের যে পরিবেশ তৈরি হয়েছে, এমনকি অনেকে স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যায়িত করছেন। দ্বিতীয় স্বাধীনতা, গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের স্বজনকে যদি ফিরে না পান, এই স্বাধীনতা তাদের কাছে অর্থহীন। এই গুমের পরিবারে মা, ভাই, বোন, শিশু, তাদের আপনজনকে তারা যদি ফিরে না পান, এই স্বাধীনতা তাদের কাছে একেবারেই কাগজের বিষয় হয়ে দাঁড়াবে। সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, আগামী কয়েক মাসে আপনাদের অগ্রাধিকারের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুরুত্বপূর্ণ হচ্ছে গুম হওয়া পরিবারের স্বজনদেরকে অনতিবিলম্বে তাদের কাছে ফেরত দেবেন। আয়না ঘর সম্পর্কে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। দেশে কোন কোন ক্যান্টনমেন্টে কোন কোন জায়গাতে আয়না ঘর রয়েছে, আয়না ঘর শুধু ঢাকাতে না, সারা দেশব্যাপী আয়না ঘরগুলো বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে আয়না ঘর সম্পর্কে সরকারের দিক থেকে পরিষ্কার ব্যাখ্যার দাবি করছি এবং আয়না ঘর সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করবার দাবি করছি। আমাদের সৌভাগ্য, মাইকেল চাকমা কয়েক বছর পরে তিনি আজকে গুম ঘর থেকে আমাদের মাঝে তিনি ফিরে এসছেন, আরো কয়েকজন ফিরে এসছেন। কিন্তু আয়না ঘরে যারা ছিলেন এখনো পর্যন্ত অনেকেই ফিরে আসেন নাই। আয়না ঘরে এখন অনেকে বন্দী আছেন কিনা, তারা কোথায় গেছেন আমরা জানি না। আমরা সমস্ত তথ্য দেশবাসী, জনগণ, পরিবারগুলো আমরা দেখতে চাই। খুবই দুঃখের এবং লজ্জার, মায়ের ডাক যখন কথা বলে, আমাদের অধিকার সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশের সংগঠনগুলো যখন কথা বলে, তারা যখন চিৎকার করে স্বজনদেরকে ফেরত চায়, মন্ত্রীরা বলেছেন ভূমধ্য সাগরে যারা নিহত হয়েছেন তাদেরকেও নাকি আমরা গুম হিসাবে তাদেরকে নাকি আমরা চিহ্নিত করছি। গুম হওয়া পরিবারগুলোর সাথে এরকম নির্মম, অমানবিক, নিষ্ঠুর রসিকতাও করতে আমরা দেখেছি। এদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবেন। অস্থায়ী সরকারের কাছে আমার এই আশা থাকবে এবং সবার কাছে এই আশা ব্যক্ত থাকবে যে আজকের যে আমাদের দোয়া মাহফিল হয়েছে, আমি আশাবাদী যে আল্লাহ তাআলা যদি ইলিয়াস আলী সাহেবকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আশা করব দেশবাসী ওনাকে সুস্থতার সহিত যেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এই আশায় কিন্তু সিলেটবাসী অপেক্ষা করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা মহানগর উলামা দলের যিনি রয়েছেন সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাই, আপনারা কি এখনো মনে করেন আপনাদের নেতা আপনাদের মাঝে ফিরে আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতের উপর ভিত্তি করে আমরা সেই 2012 সালের 17 এপ্রিল থেকে আজ 2024 সাল শেষ পর্যায়ে আমরা এখনো বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা ইলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন। আমাদের নেতা যদি ফিরে না আসেন, আল্লাহ না করুক, সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা।
সিলেটের প্রতি ইঞ্চি মাটি উত্তপ্ত হয়ে উঠবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, খুনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। এই ইলিয়াস আলী এই সিলেটের কোটি হৃদয়ের হৃদস্পন্দন, ওনাকে আমরা হারাতে পারবো না। ওনাকে অবশ্যই আমরা আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফেরত চাই। আল্লাহ পাক যেন আমাদের মাঝে ওনাকে ফিরিয়ে দেন। আমরা সিলেট মহানগর জেলা উলামা দলের সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে চাই। আপনি ইতিমধ্যে তো আপনারা দেখেছেন অনেক গুম করতে এসেছেন, বা আপনারাও দেখছি মানববন্ধন করছেন, আন্দোলন করছেন, আজকে খতমে কুরআন এবং দোয়া মিলাদ মাহফিল করেছেন। সর্বশেষ ইলিয়াস আলীর সন্ধানে আপনি কি বার্তা দিবেন বর্তমান গভর্নমেন্ট সরকারের কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অবশ্যই ইতিহাস বলে যাই না। আপনারাই জানেন সিলেটের রক্তকুটি হৃদয়ের স্পন্দন আমাদের কাঙ্ক্ষিত নেতা ইলিয়াস আলী ভারতের টিপাই মুখের বাঁধ নির্মাণের ব্যাপারে বৃহত্তর সিলেটের জনগণকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কিরানায়ক এদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার দ্বারা আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন। আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে। ইলিয়াস আলী দীর্ঘ 10 বৎসর পূর্বে বলেছিলেন যে টিপাই মুখের বাঁধ আমরা চাই না। আজ বাংলাদেশ প্লাবিত হচ্ছে, আজ বাংলাদেশের মানুষ বেসে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটা অঞ্চল আজ পানি দিয়ে কানায় কানায় ভরে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের উন্নয়ন চায় না, যেই রাষ্ট্র বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, আমরা সরকারের কাছে জোর দাবি জানাবো। সিলেটের লক্ষ কোটি মানুষ বুক বাঁধা আশা নিয়ে এখনো অপেক্ষায় আছে ইলিয়াস আলীর জন্য। অতি শীঘ্রই ইলিয়াস আলীর ব্যাপারে বর্তমান সরকার সুস্পষ্ট একটি ধারণা আমাদেরকে দেবেন। অন্যথায় সিলেটের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ সিলেটের এই নেতার জন্য অপেক্ষায় আছে। আমরা এই অপেক্ষার প্রহর গুনছি, আমাদের দিন যাচ্ছে না, রাত যাচ্ছে না। আমরা আমাদের এই নেতার জন্য সুস্পষ্ট একটি বার্তা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই বর্তমান সরকার আমাদের কাছে ইলিয়াস আলীর ব্যাপারে সুস্পষ্ট একটি ধারণা দেবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সিলেট জেলার উলামা দলের সভাপতি মহানগর সভাপতি সাহেব, আমরা জানতে চাই আপনারা তো ইতিমধ্যে মানববন্ধন করছেন, খতমে কুরআন দোয়া মিলাদ মাহফিল চালিয়ে যাচ্ছেন। অভ্যন্তরকারী সরকারের কাছে আপনাদের কোনো দাবি রয়েছে কি? আমাদের একটাই দাবি, বিগত সরকার দ্বারা আমাদের যত নেতাকর্মী তৃণমূল থেকে নিয়ে উচ্চ পর্যায়ে যত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, প্রত্যেকটা ন্যায় বিচারই আশা করি। উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সেনাবাহিনী প্রধান, আমাদের বিজেপি প্রধান, বা আমাদের যিনি স্বরাষ্ট্র আছেন, আমাদের যিনি পররাষ্ট্র আছেন, আমাদের যারা সমন্বয়করা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এত বড় অপমান, এটার জবাবটা আপনারা কিভাবে দিবেন? বড় বড় কথা বলা এই মুহূর্তে যতটুকু হচ্ছে, প্র্যাকটিক্যালি কাজ কিন্তু ততটুকু হচ্ছে না। আমি আজকে নিজেই ধৈর্যহারা হয়েছি এই ঘটনাটা দেখার পর, যে সাইর আনার মূল্য আপনাদেরকে দিচ্ছে না। আবার আমি দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও আপনার কি বলা হয় যে অনেকটা ভারতের সাথে খুবই নমনীয় অবস্থায় পোষণ করছেন, বা গণমাধ্যমে দেখছি মোদির সাথে বৈঠকের জন্য নানান দেন দরবার করছেন। আর আমাদের ছাত্ররা তারাও তাদের ওজন হারাই ফেলতেছে আস্তে আস্তে। ভারত আমাদেরকে সাইর আনার মূল্য দেয় না। যদি মূল্যই দিত, তাহলে যখন কিশোরী স্বর্ণা দাস, 13 বছরের কিশোরী স্বর্ণা দাসকে হত্যা নিয়ে সেটা বাংলাদেশ তোলপাড় হলো, আমরা রিয়াকশন দিলাম, সেই রিয়াকশনের মাইকা বাপ কইরা ভারত আরেকটা লাশ ফালাই দিল, তাও একটা কিশোরের লাশ। এই যে আমরা বললাম, আমাদের প্রধান উপদেষ্টা বললো, বাকিরা বললো যে মেনে নিবে না, বরদাস্ত হবে না, তো এখন দেখি আমরা কি বরদাস্ত করি। ভারতের গরু ধরা বাদ দিয়া মানুষ ধরা শুরু করেন। আমি এই নিউজগুলো আমি সবসময় করেছি, আমি এটা মেনে নিতে পারি না, কারণ তাদেরকে এই জায়গাটার মধ্যে জবাবদিহিতায় আনতে হবে। খালি আপনি বললেন হ্যাঁ এটা আমরা তীব্র প্রতিক্রিয়া, তো প্রতিক্রিয়ার মাইকা বাপ তো লাভ হয় কি? ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধানতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকা, সেখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত, 2 জন বাংলাদেশি আহত হয়েছে। এই সময় নিহত কিশোরের লাশ বিএসএফ এর তারা হেফাজতে নিয়ে চলে গেছে। আপনার গতকালকে গভীর রাতে ধানতলা বিজিবি সীমান্তের মেইন পিলার 393 পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ, 15 বছরের ছেলে, ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এই সময় তার সাথে থাকা আরো 2 জন বাংলাদেশি তারা আহত হয়েছেন। আহতরা হচ্ছেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ এবং নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংটু মোহাম্মদ। আহত 2 জন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটা চিকিৎসা করছেন ক্লিনিকে। আর আমাদের ওসি সাহেব বালিয়াডাঙ্গার যিনি আছেন, তিনি বলছেন যে তো কি কারণে তারা সীমান্তে গিয়েছিলেন এটা জানা যায়নি। আর আমাদের যিনি বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আছেন তানজির আহমেদ, তিনি বলছেন যে একটা ঘটনা শুনেছি, আমরা অনুসন্ধান চালাচ্ছি। কি কারণে গেছেন সোজা হিসাব, হয়তো গরু নয়তো চিনি, মানে চোরাই মাল আনতে গেছে, এটা নিয়ে আমাদের বলতে কোনো দ্বিধা নাই। সীমান্তবর্তী এলাকাগুলোতে যারাই বসবাস করে সামান্য পয়সার জন্য এই দেশের গরিব মানুষগুলো ওই দেশের গরিব মানুষগুলো মিলা একটা চোরা কারবারি সিন্ডিকেট করে, এটা কিন্তু একদম সত্য। এখন যে কোনো দেশে অবৈধ অনুপ্রবেশ এটা অপরাধ। আমরা বারবার বলি, যখন অবৈধ অনুপ্রবেশ হয়
সেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে, আর যদি একান্ত প্রয়োজনে গুলি চালাতে হয় তাহলে তাদেরকে হাঁটুর নিচে গুলি চালাবে। আর এই মানুষগুলো কি অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করতেছিল? তাদেরকে তো গ্রেপ্তারও করা যেত, কেন গ্রেপ্তার না করে ডাইরেক্ট মাইরা ফালাই দেয়? এটা হচ্ছে একটা জবাব বাংলাদেশকে দেওয়া হচ্ছে। তোরার বিল নাই, সরকারে ডক্টর ইউনূস আছে নাকি শেখ হাসিনা আছে নাকি খালেদা জিয়া আছে, সম্ভবত তারা একটা চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে, ডাজন্ট ফ্যাক্ট, আমরা মারবো, তোরা মরবি, তোরা গরিব, আর তোদের নেতারা খালি পালপারে কথা বলে, এর বাইরে কিছুই না। সমন্বয়কদের উদ্দেশ্যে আমি বলি যে তোমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আস্তে আস্তে কি হয়েছে, আজকে সার্জিসের ওয়ান কাইন্ড অফ ধাওয়া দিছে, কেন তুমি ধাওয়া খাই আসছো? কন্ট্রোলিং এটা এত সোজা না। ছাত্রলীগের সাদ্দামরে গালি দেওয়া অনেক সোজা ছিল, ওমকরে গালি দেওয়া সোজা ছিল, কিন্তু তুমি যখন একটা দলের প্রধান হয়ে একটা জায়গায় বসো, কন্ট্রোলিং নাই। আজকে এটা নিয়ে আমরা চাই আমাদের সমন্বয়করা খালি কথা মাইকের সামনে এসে বললে হবে না, কথাই দেশের নেতারা বলে, মানুষ এই কথা শুনতে বিরক্ত, মানুষ কাজে দেখতে চায়, আমরা দেখতে চাই এই হত্যাকাণ্ড নিয়ে সরকার কি ধরনের ভাইব্রেশন দেয়, আমি দেখার অপেক্ষা রইলাম। ভালো রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া, এরকম একটা খবর বণিক বার্তায় এসছে। বণিক বার্তা না হলে খবরটাকে আমি গুরুত্ব দিতাম না, এবং এই খবর বণিক বার্তায় আসার ফলে যে ইঙ্গিতটা আছে, যেটা আলোচনা অনেকে করছেন, সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে, আপত্তি আছে, আমি এভাবে বলতে চাই। অনেকে ইন্টারপ্রিট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। রিপোর্টে কি লিখছে একটু দেখি, রিপোর্টে এটা উল্লেখ করেনি কিন্তু এভাবে লিখেছে রিপোর্টটা, যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। বিশ্বস্ত একটি সূত্র বণিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে। আমরা জানি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে মানে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না, শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোকে চলে যেতে হবে। যৌক্তিক কারণও আছে। আর সম্প্রতি তার মানি লন্ডারিং এবং অন্য দেশের একটা ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ, এসব কাণ্ড মিলিয়ে তার পদে থাকার সম্ভাবনা খুব কমে গেছে, এটা ধারণাই করা যায়। ফলে রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক, এবং ইঙ্গিত হচ্ছে যেন ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন। অ্যাটলিস্ট আমরা অনেকে কথা বলছি, আমি আবারও বলছি, বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি, কিন্তু বড় দায়িত্বের কথা বলছে এবং যে কোনো সময় শব্দটা বলছে। কিন্তু যদি এটা হয়ে থাকে, আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি। যেন ওয়াহাব মিয়ার একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসততার, অত্যন্ত বড় পেশাগত অসততার নজির আছে। যদিও এই ভদ্রলোক, আমি যতদূর জানি, আমি বিচারাঙ্গনের মানুষ নই, কিন্তু আমি খোঁজ খবর সেই সময়, এখন না, সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছি তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল। তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজে যে একটা আমানত, সেটা উনি মোটা দাগে রক্ষা করেই তার বিচার করেছেন, এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল। কিন্তু পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি। সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা, এই আলাপগুলো আসতেই পারে। আমরা অনেকে জানি জনাব এসকে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো, তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন এবং ওনার খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি হবেন, কিন্তু হননি। কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ, তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি। সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন, তার যে সুনাম ছিল, সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি। এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে। তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল, আমরা যেটা তথ্য জেনে রাখি, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল, সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল, কিন্তু তাতে তিনি রাখার পক্ষে, মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন। ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন, 4-3 এভাবে স্প্লিট হয়েছিল। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়ার দ্বিমত ছিল। এবার তার অসততার জায়গাটাতে আসি। এসকে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন, তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলছেন, পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন, সেখানে আমি এই জায়গাটা সেই সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে, বিডি নিউজ 24 একটা রিপোর্ট থেকে পড়ি। বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে, যাতে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা। আমরা খেয়াল করি, সিনহাকে যে চলে যেতে হলো, ওই সময় যদি আপিল বিভাগ স্ট্রং থাকতো, জনাব এসকে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না। কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার তিনি একটা বই লিখেছেন, তাতেও স্পষ্টভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না। সুতরাং ওই সময় যেন ওয়াহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন, সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে, না আমি তা মনে করি না। ওনার খোয়াব ছিল, উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন, আসল জায়গাটা রুটিনের মধ্যে কত বড় ক্ষতি করেছেন। তো উনি এটা করেছেন, তখন যে সামষ্টিক ফাইট হতে পারতো, যার এত ইন্টিগ্রিটির কথা আমরা বলি, মানে সারপ্রাইজিংলি যারা এসকে সিনহা শেষ পর্যন্ত সরকারের সাথে সংঘাতে জড়িয়ে পড়েন, এবং একটা ইস্যুতে যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর, কিন্তু তার আবার এসকে সিনহার কথা বলছি, তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না, তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে, আমি সত্য মিথ্যা জানি না, অভিযোগ আছে।
সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায়সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে, জনগণের হয়ে। কিন্তু জনাব ওয়াহাব মিয়া সেটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কবজায় নিয়ে। এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি। তার প্রধান অসততাটা বলি, উনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন। না, তিনি প্রধান বিচারপতি হননি, জনাব মাহমুদ হোসাইন। এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল, যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায়, কিন্তু ভারতে অন্তত মোটা দাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে। ভারতেও করা যাবে না তা না, রীতি আছে, আমাদের এই রীতি বহু আগেই ভাঙা হয়েছিল। সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় তখন ঠিক সে সময় মুহূর্তের মধ্যে জনাব ওয়াহাব মিয়া পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন, হতে পারেননি, এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই। এস কে সিনহার সাথে সমস্যা সরকারের প্রথম শুরু হয় ষোড়শ সংশোধনীর রায় দিয়ে। ওই রায়ের অবজারভেশন এস কে সিনহা, ওই রায়টা আমি পড়েছি, ওই রায়টা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, তো সেটার কারণে পুরো রায়টা পড়েছি এবং এটা ট্রু, ওইটার অবজারভেশনে অনেকগুলো সমালোচনা সরকারের আছে, সিরিয়াস ধরনের সমালোচনা আছে। সেটা তো ছিলই। এরপর এস কে সিনহার সাথে এবং এই সময় থেকে দীর্ঘদিন সরকারের একটা বিষয় নিয়ে সিরিয়াস সংঘাত ছিল, সেটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি। আমরা জানি বাংলাদেশে নিম্ন আদালত সরকারের সিরিয়াস রকম নিয়ন্ত্রণে ছিল এবং আছে। একটু যদি বলে রাখি, আমাদের সংবিধানে নিম্ন আদালত সংক্রান্ত যে আর্টিকেল, দুটো আর্টিকেল, নিয়োগ এবং তাদের শৃঙ্খলা বিধি, সেটা 115 এবং 116। এই জিনিসটা 72-এর সংবিধানে এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে দেওয়া আছে। তার মানে নিম্ন আদালতে যারা আছেন তাদের নিয়োগ, পদোন্নতি, বদলি, ছুটি যা যা আছে সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। এবং আর্টিকেল 109 যেটা, সেখানেও বলা আছে অধস্থন আদালত সব আমাদের সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে। কিন্তু বাকশাল করার সময় এটা প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয়। তার মানে প্রথম চতুর্থ সংশোধনীর মাধ্যমে, মানে প্রেসিডেন্ট যখন তখন যে কোনো বিচারক নিয়োগ করবেন, বদলি করবেন, এইরকম, মানে ওনাকে সম্রাট বানানো হয়েছিল আমরা জানি। এর পরবর্তীতে জিয়া যখন ক্ষমতায় আসেন, তারপরে এসে এখানে এভাবে যুক্ত করা হয়, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে করবেন। আমি বহুবার বলেছি এই কথা, আপনারা জানেন যারা কনস্টিটিউশন একটু বোঝেন, বেসিক বোঝেন। কনস্টিটিউশন আর্টিকেল 48-এর 3 অনুযায়ী জাস্ট প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে চলবে। সোজা বাংলাটা হচ্ছে রাষ্ট্রপতি করবে আর সোজা সরকার করবে। তো এটা দীর্ঘদিন থেকে ছিল এবং ষোড়শ সংশোধনীর রায়ও ছিল যে 116 যে আর্টিকেল, এটা সংবিধানের সাথে, সংবিধানের যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি আর্টিকেল 22 আছে, যেখানে বিচার বিভাগ পৃথক করার কথা আছে, তার সাথে সাংঘর্ষিক। এবং আমরা জানি এই ঘটনা চলতে চলতে ঐতিহাসিক একটা রায় বাংলাদেশে হয়, মাসদার হোসেন মামলার রায় বলে পরিচিত। 1999 সালে এই রায় হয়। তার মধ্যে অনেকগুলো অবজারভেশন থাকে এবং এই আলোকে এই যে শৃঙ্খলা বিধি, সেটা তৈরি করার কথা হয়। এই শৃঙ্খলা বিধিটা সরকার সম্পূর্ণ অলমোস্ট তার যে অন্যান্য সরকারি চাকুরি আছে তার মতো করেই করছিল, যেটা মাসদার হোসেন মামলার রায়ের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা নিশ্চয়ই যারা সংবিধান পড়ি তারা জানি, দেশের উচ্চ আদালতে যদি আপিল বিভাগের কোনো রায় হয়, মানে এটা যে লেভেল হবে তার নিচের সবার জন্য এটা অবশ্য কর্তব্য ফলো করা। তো ওই সময় শৃঙ্খলা বিধি নিয়ে জনাব এস কে সিনহার সাথে সরকারের সংঘাত শুরু হয়। এস কে সিনহা দফায় দফায় আইনমন্ত্রীকেও কোর্টে ডেকেছিলেন, আইনমন্ত্রী যাননি, উনি ক্ষুব্ধ হয়েছেন, সময় নিচ্ছেন, বারবার সময় নিচ্ছেন, মাঝে মাঝে যেটা করে দেখাচ্ছেন সেটা এস কে সিনহা পছন্দ করছিলেন না, কারণ ওটার মধ্যে মূলত সরকারই তার প্রধান সব ক্ষমতা রেখে দিচ্ছিল। তার মানে আমরা যে কথাটা বলছিলাম, এস কে সিনহা এই লড়াইটা, তিনি আগে যাই করুক না কেন, এই লড়াইটা আসলে করছিলেন সেটা আসলে জনগণের স্বার্থের পক্ষে। একটা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ হওয়ার জন্য নিম্ন আদালত, আবার একটু বলি, আমরা অনেকে নিম্ন আদালত শুনতে মনে হয় উচ্চ আদালতের চেয়ে অনেক নিচুতে, আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই বিচারিক আদালত, বিচার হয় আসলে নিম্ন আদালতে। উচ্চ আদালতে কোনো বিচারিক না, ওখানে প্রসিডিওরাল ব্যাপারগুলো আপনি যদি আপিল করেন সেগুলো রায় দেখা হয়। সুতরাং নিম্ন আদালত এত গুরুত্বপূর্ণ, তো সেটাই সম্পূর্ণ স্বাধীন হয়ে বিচার বিভাগ আলাদা হয়ে যাবে, সেটা আমাদের স্বার্থের পক্ষে ছিল। এবং তাদের যখন বিচারকদের শৃঙ্খলা বিধি যেগুলো আছে, সেটা যদি সরকারের হাত না থাকে তাহলে সরকার চাইলে যেন তেন কিছু করতে পারবে না। একটা ছোট উদাহরণ দিই, পারবে না তা না, আপনি নিশ্চিতভাবেই, আমি বহুবার এই কথাও বলি, আপনি এটা কাগজে কলমে করে ফেললে যে হবে না তা না, কিন্তু যত সরাসরি পারে তা না। আপনার হাতে যদি বিচারকদের বদলি, পদোন্নতি এসব থাকে, মুহূর্তে আপনি যে কোনো বিচারককে যত সহজে ফোন করে বলে দিতে পারেন যে এটা করুন, ওকে জামিন দিন, ওকে দেবেন না, এই মামলার এই রায় দিন, এটা সুপ্রিম কোর্টের হাতে থাকলে ব্যাপারটা তুলনামূলকভাবে একটু কঠিন হতেই পারে। তো এই সংঘাতে জড়িয়ে পড়েছিল। মজার ব্যাপার হচ্ছে, ওয়াহাব মিয়া দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফল্টি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন। উনি ভেবেছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে। আমি যতদূর মনে করতে পারি 9-10 মাস সম্ভবত ওনার চাকরি ছিল, মানে যদি প্রধান বিচারপতি হতেন তাহলে আরো 9-10 মাস দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন, কিন্তু সেটা পারেননি। ওনার লজ্জা হয়েছে, ক্ষোভ হয়েছে, উনি রিজাইন করেছিলেন। তার মানে যেটা কথা বলতে যাচ্ছিলাম, শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে জনাব ওয়াহাব মিয়া বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সরকারের অন্যায়, সরকারের ভুল, সরকারের স্বার্থ দেখেছিলেন। এটাকে আমি গুরুতর অসদাচরণ মনে করি। সাথে আবারও যোগ করতে চাই, জনাব এস কে সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে, তখনও তার অবস্থান
তিনি তার সাথে বসবেন না, তার সাথে কাজ করবেন না, এটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুধু এই কারণেই বসবেন না, কাজ করবেন না, এরকম কথা বলা সেটাও গুরুতর অসদাচরণ। এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত? আপনারা কি মনে করেন? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।